ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন নয় ঐকমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। দ্রুত সংস্কার শুরুর তাগিদ তোফায়েল আহমেদের। পলাতক হাসিনা কামালকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন, বললেন উপদেষ্টা। 3 মাসে দেশে দ্বিগুণ হারে বেড়েছে ডেঙ্গু রোগী, উদ্বেগ ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। এবং রক্তক্ষয়ী সংঘাতে ইরান ইসরায়েলে বাড়ছে হতাহত ক্ষয়ক্ষতি, তেল আবিব পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। লন্ডনে প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে নির্বাচনের টাইমলাইন স্পষ্ট হওয়ার পর আলোচনা চলছে সব মহলে। দু একটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সমালোচনা করলেও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলের অবস্থান কমিশনের কাজে প্রভাব ফেলবে না। আর স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ পরামর্শ দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে দ্রুত সংস্কার শুরু করা দরকার। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচনে রেজা খানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম কিস্তি। লন্ডন বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। দল দুটির মতে এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তবে দ্রুত ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে জনসাধারণের মধ্যে। তত্ত্বাবধায়ক সরকারের উচিত যে দ্রুতভাবে নির্বাচন দেওয়া সম্ভব। যখন সবকটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে, দেন তখন নির্বাচনটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যথেষ্ট পরিমাণ সময় দরকার, নাইলে ভালো নির্বাচন দেওয়া সম্ভব না। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণায় শঙ্কা দেখা দিয়েছে জাতীয় ঐকমত্য ও সংস্কারের ভবিষ্যৎ নিয়ে। যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি বললেন, নির্বাচনের সঙ্গে তাদের কাজের কোনো প্রত্যক্ষ সংঘর্ষ নেই। এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, তার সাথে আমি কোনো রকম প্রত্যক্ষ সংঘাত দেখতে পাই না। নির্বাচনের তারিখ প্রসঙ্গে তাদের যে ভিন্ন মত আছে, সেটার কোনো প্রভাব জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কাজের ক্ষেত্রে পড়বে। গেল 2 মাস ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। যেসব বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে তা নিরসনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। প্রায় 2 মাস ধরে আলোচনা আমরা বেশ খানিকটা অগ্রগতি অর্জন করেছি, আবার বেশ কিছু বিষয়ে অগ্রগতি অর্জন করা যায়নি, সেজন্যই দ্বিতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাইনি যাতে তারা বলছেন যে জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কাজের ক্ষেত্রে এগুলো কোনো রকম বাধা সৃষ্টি করবে। এদিকে তৃণমূলে স্বস্তি ফেরাতে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন বলে মত দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন খুব দ্রুত সংস্কার কাজগুলো শুরু করা দরকার। কোন কোন বিষয়গুলো নির্বাচনের আগে সংস্কার করে ফেলা যায়, কোন বিষয়গুলো নির্বাচনের পরে করা যায়, এগুলো ঠিক করে ফেলা দরকার। এবং এগুলো টাস্ক ফোর্স করে জাতীয় ঐকমত্য কমিশন, তাদের মাধ্যমে এগুলো ঠিক করে ফেলা দরকার। আর সবগুলোর মধ্যে সব রাজনৈতিক দল একমত হতে হবে এমন কোনো কথা নাই। আমার তো মনে হয় দেশের সরকারেরও একটা জাজমেন্ট থাকবে। নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তা কেটে গেছে বলেও মনে করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে বলে আমি মনে করি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন তো হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি 24 জুন। পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ। পরে এ বিষয়ে ব্রিফ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পাপ্পু, মামলার বিষয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য কি আমাদেরকে জানাবেন?
এই মামলার যে তদন্ত রিপোর্ট সেটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় এবং তারপরে সেটা আমলে নিয়ে কার্যক্রম শুরু করে এবং তারপরে যে পলাতক রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পুলিশ তাদের বিভিন্ন নির্দেশের মতো বাসভবনে যান এবং তাদের বাসভবনে যে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে তারা আজকে তার ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে যে তারা গিয়েছেন, বেশ কয়েকবারই গিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে, কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন যে তারা দেশের বাইরে চলে গেছেন এবং যার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং এই কারণেই আজকে ট্রাইব্যুনালের যে পরবর্তী ধাপ অর্থাৎ আপনি এই ধাপটি রয়েছে যেটা হলো যে আগামী 1 সপ্তাহের ভিতরে তাদের নামে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। যে আমরা জানি যে এর আগেও যখন শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল সেই ফোন আলাপের জবাবদিহিতার জন্য তাদের কিন্তু এইভাবেই বিজ্ঞপ্তি দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হয়ে সেই বিষয়ের ব্যাখ্যা দেওয়ার কথা বলেছিলেন। আজকেও সেম করা হয়েছে এবং আগামী 24 তারিখ তাদের পরবর্তী শুনানি রেখেছেন। এর আগে আজকে কিংবা আগামীকালকের ভিতরে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হবে যে আগামী 1 সপ্তাহের ভিতরে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে এবং গ্রেপ্তার করার নির্দেশ অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যদি তাদের গ্রেপ্তার না হয় তাহলে তাদেরকে পরবর্তী কার্যক্রম কী হবে সেটা হয়তো 24 তারিখের পর জানা যাবে। আরেকটি জিনিস হলো যে উত্তরায় আপনারা জানেন যে বেশ ম্যাসিভের ঘটনায় সাবেক মেয়র আতিক সহ প্রায় 6 জনকে আগামী 23, 24, 25 এই 3 দিন জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চেয়েছে ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম, সেই অনুমতিটি দেওয়া হয়েছে। আপনাকে আজকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেদিন প্রথম অর্থাৎ 1 জুন যেদিন প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্টটি জমা দেওয়া হয়েছে তারপরে কিন্তু সেদিন ভোরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছিল এই ট্রাইব্যুনালের গেটের সামনে এবং সেম আজকেও যখন শেখ হাসিনার তদন্ত বিষয়ে যে মামলার বিষয়ে জানার জন্য আজকেও কিন্তু ভোর 6:50 একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে এই ট্রাইব্যুনালের গেটের সামনে। এই বিষয়ে যখন প্রসিকিউশনকে জিজ্ঞাসা করা হলো তখন চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে এটা আসলে তাদের ভাববার বিষয় নয়, তারা ন্যায় বিচারের ক্ষেত্রে যা যা করা দরকার তাই করবে, আর ককটেল বিস্ফোরণ বা এটা নিয়ে তারা ভাবছেন না, এটা যা দেখার সেটা আসলে তদন্ত সংস্থা কিংবা পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখবেন। তো জেরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ ট্রাইব্যুনাল থেকে। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, সে আইনের অধীনে শক্তিশালী স্থায়ী কমিশন হবে। গুম হওয়া ব্যক্তিদের নিখোঁজ সনদ দেয়া যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন আইন উপদেষ্টা। গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি, মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি। আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন, তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত দ্বিগুণ হারে বেড়েছে মশাবাহিত রোগটিতে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুতে সবচেয়ে প্রকোপ বরগুনা জেলায়। ইতিমধ্যে সেখানে মৃত্যু হয়েছে 13 জনের। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম অবস্থা বরগুনার হাসপাতালগুলোতে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাসিন তারিন। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই পর্যন্ত 1571 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বর্তমানে 188 জন রোগী ভর্তি রয়েছে হাসপাতালটিতে। 54 জন ডাক্তারের স্থলে মাত্র 15 জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর এতে চরম ভোগান্তিতে রোগীরা। দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডাক্তার তো কাল কই স্যালাইন লাগাই গেছে আর নাই। ওইখানে যদি ডাক্তার থাকতো তাইলে আর সব রোগীর জন্য ভালো হতো। স্যালাইন দেবে মোরা এখন হাসপাতাল দিয়ে এই আজকে ছাড়া আর প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না। একজন ডক্টর, নার্সের সংখ্যা কম, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না,
শুধুমাত্র তার জ্বর কমানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে এবং করবে। যেহেতু অনেক বড় একটা এলাকা, রিমোট এলাকা, এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি এবং এই ব্যাপারে সরকার কাজ করছে এবং তার প্রতিনিধি হিসাবে আমি এই অঙ্গীকার ব্যক্ত করি। এদিকে পাথরঘাটা পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি আরো ব্যাপক আকার ধারণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া মহল্লায় ডাস্টবিনগুলো তুলে ফেলার পর এলাকাগুলো এখন রীতিমতো ময়লার বাঘারে পরিণত হয়েছে। এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডাস্টবিন কটা তো উড়ে লই গেছে, যে যেখানে পারে হেয়ান হালাইত এতে তো আমনিশ্চয়ই ডেঙ্গু জন্ম হয়। যারা এই ময়লা পরিষ্কার করে তাদেরও আমরা রেগুলার টাকা দিয়ে থাকি, কিন্তু আমাদের ময়লা ফালানোর মতো কোনো জায়গাও দেয় না, আর কোনো আপনার ময়লা নেয়ও না। বাসার আশেপাশে সম্পূর্ণ ময়লা ওই জায়গায় ফালায়, কিন্তু পৌরসভা থেকে কোনো লোক পরিষ্কার করে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন না যাইবে, কিছু চাঁদা প্রাণ না যাইবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এই প্রশাসন সচেতন হবে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ক্ষুদ্র জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদেরকে আমাদের যেন আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি। যদি জ্বর শুরু হয় আতঙ্কিত না হয়ে আমরা ঘরে বসে সবার আগে যেটা করব সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবারটা খাওয়াবো, শরীরটা স্পঞ্জ করে দিব যদি জ্বর থাকে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা একটু শুরু করব। কোনো অবস্থাতে ব্যথা বেদনা কোনো ওষুধ দিব না। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরগুনার পাথরঘাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মোল্লা। সুমন, জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা কত, হাসপাতালগুলোতে কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানাবেন। এবং তার ভিতর অন্যতম কিন্তু বরগুনা, এবং বরগুনার ভিতর পাথরঘাটাও রয়েছে, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1903 জন, এবং তার ভিতরে মৃত্যু হয়েছে 14 জনের কিন্তু মৃত্যু হয়েছে। এবং এই বিষয়টা নিয়ে যে পৌর কর্তৃপক্ষ বলেন বা আসলে উপজেলা প্রশাসন বলে, তাদের আসলে কোনোই আসলে মাথা ব্যথা নাই, বা বিভিন্ন জায়গায় আসলে ডাস্টবিন দেওয়া ছিল, সেই ডাস্টবিন গুলোও কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং এর কারণে কিন্তু যারা পৌর নাগরিক রয়েছে তারা যেটি বলছেন যে এই ডাস্টবিন উঠানোর কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ময়লার স্তূপ দেখা যায়, বাজারগুলোই কিন্তু এখন যে ময়লার ভাগারে আসলে পরিণত হয়েছে, এবং এর কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত অনেকটা বেড়ে যাবে। আমি যদি দেখাই, আমি কিন্তু বর্তমানে অবস্থান করতেছি পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স, এবং এই আশপাশে যদি চিত্র দেখাই সেটিও আসলে বুঝতে পারবেন যে কতটা আসলে নোংরা পরিবেশ, এবং এখানেও কিন্তু আসলে সচেতনতা দরকার রয়েছে, এমনটি কিন্তু যারা পৌর নাগরিক রয়েছে তারা জানিয়েছেন। এবং এই যে হাসপাতালটিতে আমি অবস্থান করতেছি পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স, এবং এখানকার যদি বলি এখানকার যে ডাক্তার রয়েছে তারাও কিন্তু সংকট রয়েছে ডাক্তারও, কারণ 29টি পদ রয়েছে ডাক্তারের, সেখানে মাত্র 2 জন দিয়ে চিকিৎসা ব্যবস্থা চালানো হচ্ছে। এবং এই যে স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু এখন বর্তমানে যে আজকের যেটু জানতে পেরেছি যে জেলা তথ্য মতে, তাতে কিন্তু 65 জন অর্থাৎ 65 জন আজকে আসলে নতুনভাবে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং এখানে যে কিট রয়েছে ডেঙ্গু পরীক্ষার জন্য যে কিট রয়েছে বা স্যালাইন দরকার, সেই স্যালাইনেও কিন্তু অনেকটা সংকট রয়েছে, এমনটি কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তেমনটি জানিয়েছেন। তবে এখনই সচেতনতা দরকার, না হলে কিন্তু আরো আসলে এই ডেঙ্গুর যে প্রকোপ বা মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে যাবে, এমনটি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে 15 দিনে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে দেশে 5 জুন 1 জন এবং 13 জুন 2 জনের মৃত্যু হয়। এদিকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উপসর্গ টের পেলে করোনা পরীক্ষা করানোর পাশাপাশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। করোনা পরিস্থিতি জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, করোনা পরীক্ষার বুথে ভিড় কেমন দেখছেন? এছাড়া করোনা সংক্রমণ বিষয়ে চিকিৎসকের বক্তব্য এবং পরামর্শ কি দিয়েছেন সেটাও আমাদেরকে জানাবেন। এই কোভিড ডেডিকেটেড হসপিটালে আছি এবং আমি সকাল থেকে অনেক রোগী দেখেছি, যারা হচ্ছে প্রায় 20 থেকে 25 জন রোগী এখানে টেস্ট করাতে এসেছেন। আমি আপনাকে বুথটাকে দেখানোর চেষ্টা করি যে তারা হচ্ছে এই বুথেই হচ্ছে সকাল থেকেই প্রায় 20-25 জন রোগী কোভিড টেস্ট করতে এসেছেন। এবং আমরা যে বিশেষজ্ঞ চিকিৎসক আছে ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে
বর্তমানে এই হসপিটালে হচ্ছে ডেঙ্গির চেয়ে করোনা যেই রোগী সেই রোগীদের শনাক্তের হার বেশি এবং হচ্ছে তবে তিনি বলেছেন যে জটিল 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 রোগের বা জটিল উপসর্গ কিছু নেই, তবে হচ্ছে আমরা যারা এখানে হচ্ছে টেস্ট করতে এসেছেন আমরা তাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা যদি একটু জিজ্ঞেস করি, আপনি হচ্ছে আসলে কি কি উপসর্গ নিয়ে টেস্ট করাতে এসেছেন? আমার হাত পায়ে প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা, জ্বালা পোড়া, সর্দি কাশি, জ্বর প্রায় 104 ডিগ্রি। আর এই মুহূর্তে আর কিছু বলতে পারতেছি না। থ্যাংক ইউ। আপনি দেখেছেন যে হচ্ছে আসলে অনেক মানুষই সকাল থেকেই এখানে আসছেন এবং যে অন্যান্য যে হসপিটালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টেস্ট করার জন্য দিয়েছে কিন্তু সেখানে অনেকগুলো হসপিটাল এখনো শুরু হয়নি, কিছু কিছু হসপিটালে শুরু হয়েছে, কিন্তু এই যে কোভিড ডেডিকেটেড যে ডিএনসিসি হসপিটাল এখানে সবসময় টেস্ট হচ্ছে, এই জন্য এখানেই বেশিরভাগ রোগীরা আসছে। তবে চিকিৎসকরা বলছে যে এটা আসলে আতঙ্কের কিছু নেই, শুধুমাত্র সচেতনতাই হচ্ছে এখন যে ভাইরাস কোভিড কিংবা ডেঙ্গি এই দুটি ভাইরাস কিন্তু সচেতনতাই নির্মূল করা সম্ভব। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে আতঙ্কিত না হয়ে চিকিৎসা করা এবং হচ্ছে নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া। জেরিন, উষা, আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। রক্তক্ষয়ী সংঘাতে ইরান ইসরায়েল দুদেশেই বাড়ছে হতাহত এবং ক্ষয়ক্ষতি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 5 এবং ইসরায়েলি হামলায় মারা গেছে ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান। এদিকে তেল আবিব পরমাণু হামলা চালালে পাকিস্তানেও পারমাণবিক বোমা হামলা করবে বলে দাবি করেছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে অস্তিত্ব রক্ষায় ইসরায়েল পরমাণু বোমা হামলাও চালাতে পারে বলে আশঙ্কা করছে ইরান। এক শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, যদি এরকম কিছু হয় তবে ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে পাকিস্তান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিদিনই বাড়ছে হামলার ধার। রোববার ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি হামলায় ইরান রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজিবি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 2 জেনারেল হাসান মোহাগেগ ও মহসিন বাঘেরি। ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত প্রাণ গেছে 224 জনের, আহত হয়েছে 1277 জন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফায় 5 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এদিন ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারেও হামলা চালায় তেহরান। এতে আশপাশের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলকে অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে যেতে বলেছে ইরান, নয়তো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এদিকে ইরানকে কখনই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি তাসমিয়া জেরিন। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 7 যাত্রী। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু রশিদনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার PM খালি ইউনিয়নের হাবিবুল্লাহ, তার ছেলে গিয়াসউদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ। ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। নাব্যতা ফেরাতে নরসিংদীর মাধবদীতে কোটি টাকা ব্যয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করলেও বছর না ঘুরতেই আবারও দখল ও দূষণের কবলে পড়ে। অসাধু চক্রে দৌড়াতে নদটি এখনও অস্তিত্ব সংকটে। তবে নাব্যতা ফেরাতে মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
কয়েক কোটি টাকা ব্যয়ে নরসিংদীর মাধবদী অংশে ব্রহ্মপুত্র নদের ২৫ কিলোমিটার খনন কাজ শেষ হতে না হতেই অসাধু চক্র নদের তীরবর্তী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। এছাড়া ময়লা আবর্জনার পাশাপাশি শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য মিশে অস্তিত্ব হারাচ্ছে নদীটি। নৌকা যায়, ট্রলার দিয়ে গাড়ি আসে, আর নাই, কিচ্ছু নাই। নদীটা যখন খনন করা হয়েছে তখন অনেক সুন্দর ছিল, এখন নদীর ময়লার পানির দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। পানি শোধনাগার এখানে এখন কোনো মিলেই নাই, যার কারণে এই মিলের দূষিত পানি এসে নদীতে পড়ছে। ময়লা ফেলতেছে পৌরসভার, ময়লা ফেলতেছে বিভিন্ন বাসা বাড়ির, তো সেই ক্ষেত্রে নদী আবার পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে আমরা এখানে চলাফেরা করতে আমাদের সমস্যা হয়, রোগ বালাই অসুখ বিসুখ আমাদের হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিল্ডিং ভেঙে নদী খনন করলো, কিন্তু নদী খননের কারণে কোনো সুফল পাচ্ছি না। সরকার রক্ষার্থে আমাদের নদীর দূষণ মুক্ত দখল মুক্ত চাই। শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রিত বর্জ্য নদীতে ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে অপসারণ করে এবং সেটি যদি কোনোভাবে আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই সেই কারখানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহতের পাশাপাশি নদীটির নাব্যতা ফেরাতে সব সময় মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড। মনিটরিং অব্যাহত রাখছি, যদি আরো অবৈধ দখল হয় এটা জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তো বর্জ্যটা না আসলে নদী ভালো থাকবে, বর্জ্যটা যাতে না আসে এ ব্যাপারেও জেলা প্রশাসনের সমন্বয় সভায় বা নদী রক্ষা কমিটির সভায় আলোচনা করা হবে। মাধবদীর পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে অসাধু চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন নয় ঐকমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। দ্রুত সংস্কার শুরুর তাগিদ তোফাল আহমেদের। পলাতক হাসিনা কামালকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন, বললেন উপদেষ্টা। 3 মাসে দেশে দ্বিগুণ হারে বেড়েছে ডেঙ্গু রোগী, উদ্বেগ ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। এবং রক্তক্ষয়ী সংঘাতে ইরান ইসরায়েলের বাড়ছে হতাহত ক্ষয়ক্ষতি, তেল আবিব পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।